ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কুমিল্লা বোর্ড 2022-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নটা খেয়াল করি, বিকৃতি কাকে বলে? কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর বাহ্যিকভাবে বল প্রয়োগ করায় বস্তুর একক মাত্রায় যেই পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে। মানে কোনো বস্তুর কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর, স্থিতিস্থাপক বস্তু মানে হচ্ছে একটা বস্তুকে টেনে এরকম লম্বা করলাম, বাঁকা করলাম, সে যদি আবার পূর্বের অবস্থায় ফিরে আসার মতো সক্ষমতা বা ধর্ম রাখে সেটাকে স্থিতিস্থাপক পদার্থ বলে। যেমন ধর একটা রাবারকে এরকম টানলা, ছেড়ে দিলে কি হবে? সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তো যে সকল পদার্থের এরকম পূর্বের অবস্থায় ফিরে আসার মতো ধর্ম প্রদর্শন করে তাদেরকে আমরা বলি স্থিতিস্থাপক পদার্থ। তো এই স্থিতিস্থাপক পদার্থের উপর বাহ্যিকভাবে বল প্রয়োগ করায় বস্তুর একক মাত্রায়, মানে একক দৈর্ঘ্য হইতে পারে, একক আয়তনে হতে পারে, যেই পরিবর্তন হয় তাকে বস্তুর বিকৃতি বলে। ফানুস উড়ানোর কাজে বাতাসের ঘনত্বের পরিবর্তন ঘটে, ব্যাখ্যা করো। স্বাভাবিক তাপমাত্রায় বায়ুর ঘনত্বের চেয়ে উত্তপ্ত বা গরম বায়ুর ঘনত্ব কম হয়, আর কম ঘনত্বের বায়ু ঊর্ধ্বমুখী। ফানুসের নিচে যখন আগুন দেয়া হয় তখন ফানুসের ভেতরের বাতাসের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে এবং এর ঘনত্ব কমে যায়, ফলে ফানুসটি উপরে উঠতে থাকে। তাই বলা যায় বাতাসের ঘনত্বের পরিবর্তনকে কাজে লাগিয়ে ফানুস উড়ানো হয়। মানে ফানুস উড়ানোর ক্ষেত্রে যেটা ঘটে, ধরো এটা হচ্ছে একটা ফানুস, ফানুস দেখতে মোটামুটি এরকম একটা আকৃতির হয়। ভেতর এই জায়গাতে হচ্ছে তার টেনে হচ্ছে এখানে একটা মোম জ্বালানো থাকে। তো এই মোমটাতে যখন হচ্ছে আগুন দেয়া হয় তখন এই আগুনের তাপটা ফানুসের ভেতরের দিকে হচ্ছে ছড়ায় পড়ে। যখন ভেতরের দিকে ছড়ায় পড়ে, ভেতরে যে বাতাসগুলো আছে বাতাসের ঘনত্ব কমে যায়। মানে বাহিরের যে বাতাসগুলো আছে এই বাহিরের বাতাসের তুলনায় ফানুসের ভেতরের যে বাতাসটা আছে এই বাতাসের ঘনত্ব কমে যায়। কেন? কারণ এখানে তাপ দেয়া হচ্ছে। তো এই জন্য হচ্ছে যখন বাতাসের ঘনত্ব কমে যায় বাতাসটা হালকা হয়ে যায়, যার ফলে হচ্ছে বাতাসটা উপরের দিকে উঠে যেতে শুরু করে। আর যখন বাতাসটা উপরের দিকে উঠে যেতে শুরু করে তখন ফানুসটা উপরে উঠে যায়। এই জন্য ফানুসের যে স্ট্রাকচারটা হয় এটা দেখবা যে খুব পাতলা পেপারের হয়ে থাকে, মানে খুব হালকা হয়, যাতে এটা বাতাস সহজে ক্যারি করে নিয়ে যেতে পারে। আর সেকেন্ড আরেকটা জিনিস দেখবা যে ফানুস উড়ানোর ক্ষেত্রে অনেকেই যেটা মিস্টেক করে, মানে ফানুস অনেকের উড়ানোর সময় যেটা হয় সেটা হচ্ছে ভেতরের বাতাসটা পুরোপুরি গরম হওয়ার আগে বা ঘনত্ব কমে যাওয়ার আগে অনেকে ফানুসটা ছেড়ে দেয়, যার ফলে ফানুসটা একটু উড়েই পড়ে যায় বা কাত হয়ে যায়, যার ফলে হচ্ছে যে ওইটা আর পরিপূর্ণ উড়ে না। এই জন্য এটা উড়ানোর সহজ নিয়ম হচ্ছে যে তুমি ধরলা, মানে উপরে তো ধরেই হচ্ছে আগুন জ্বালাইলা, আগুন জ্বালানোর পর ধীরে ধীরে হচ্ছে ভেতরটা যখন ফুলতেছে বেশ কিছুটা সময় হচ্ছে ধরে রাখবা। ধরে রাখার ফলে যখন ভেতরের বাতাসটা পরিপূর্ণভাবে গরম হবে, অর্থাৎ ঘনত্ব আশপাশে থেকে কমে যাবে, তখন তুমি ছেড়ে দাও, তখন উড়ে যাবে। যদিও বাংলাদেশে ফানুস উড়ানো কিছুটা অনিরাপদ হয়, কারণ তোমার এই ফানুসটা উড়ার সময় আশপাশে ইলেকট্রিক ক্যাবলের সাথে লেগে যেতে পারে, তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে, আশপাশে হচ্ছে ভবনের ছাদে গিয়ে পড়তে পারে, অথবা তোমার উপর থেকে যখন নিচে পড়ে তখন আগুন সহ ধার্য কোনো পদার্থের উপরে যখন পড়ে তখন কিন্তু হচ্ছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এই জন্য ফানুস না উড়ানোর জন্য, মানে শহরের মতো একটা জায়গায় ফানুস না উড়ানোর জন্য সবসময় নিরুৎসাহিত করা হয়। গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করো, পিস্টনের উপর কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হয়? যে এই পিস্টনের উপর কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হয়? এখানে হচ্ছে 100 কেজি ভর চাপানো হলো, এটার ক্ষেত্রফল বলা আছে 5 বর্গমিটার, এটার ক্ষেত্রফল বলা আছে 25 বর্গমিটার, আর এখানে হচ্ছে নেমে আসে হচ্ছে 2 সেন্টিমিটার। তো এইখানে ওজনের কথা বলা আছে 9.8 মিটার পার সেকেন্ড। এখন আমাকে বলা হয়েছে এখানে উপরের দিকে কতটুকু বল অনুভূত হয়। আমরা জানি হলো F2/F1 সমান হচ্ছে A2/A1, বা F2 সমান হচ্ছে F1 ইন্টু A2/A1। F1 এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে 980। কিভাবে? কারণ F1 সমান হচ্ছে mg, m এর পরিমাণ 100, g এর পরিমাণ 9.8, তাহলে 980। F1 এর পরিবর্তে 980। A2 এর মান হচ্ছে কত ছিল? A2 এর মান ছিল হচ্ছে তোমার 25 বর্গমিটার, আর A1 এর মান ছিল হচ্ছে 5 বর্গমিটার। ক্যালকুলেশন করলে 4900 নিউটন। অর্থাৎ প্রথম পিস্টনে যদি 100 কেজি ভর চাপানো হয়, মানে 980 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে দ্বিতীয় পিস্টনে 4900 নিউটন বল লাভ করা হয়। আচ্ছা, ঘ নম্বর প্রশ্ন খেয়াল করি, বড় পিস্টনটি 3 সেন্টিমিটার উপরে উঠতে পারবে কিনা? এই যে ছোট পিস্টনটা হচ্ছে 2 সেন্টিমিটার নিচে নেমে আসছে, তো বড় পিস্টনটা হচ্ছে 3 সেন্টিমিটার উপরে উঠবে কিনা এটা আমাদেরকে ম্যাথমেটিক্যালি বিশ্লেষণ করতে হবে। এখন এখান থেকে কিছু জিনিস একটু মাথায় রাখো। পিস্টনটা এখান থেকে এখানে নেমে আসছে, এই যে এখান থেকে এখানে নেমে আসছে, তার আগে পানির উচ্চতা ছিল এতটুকু পরিমাণে, পানি এখন এখানে নেমে আসছে, আগে পানি ছিল এখানে, পানি এখানে নেমে আসছে। তাহলে এই যে যতটুকু পরিমাণে পানি নিচে নামছে এই পানিটা কই গেছে? পানি কি সংকুচিত হয়ে গেছে? পানিকে কি চাপ দিয়ে সংকুচিত করা যায়? কোনো সময় না।
পানি চাপ দিয়ে কখনোই সংকুচিত করা যায় না, যার ফলে পানি জাস্ট হচ্ছে ডিরেকশন চেঞ্জ করছে, মানে অবস্থান পরিবর্তন করছে। পানি এখান থেকে এখানে আসার সাথে সাথে সে পানিটা এখানে উপরে উঠে গেছে। অর্থাৎ পানিকে যেহেতু চাপ দিয়ে সংকুচিত করা যায় না, এখানে যত আয়তনের পানি নিচে নেমেছে এখানে ঠিক তত আয়তনের পানি উপরে উঠেছে, মানে উভয় সিলিন্ডারে পানির আয়তনের পরিবর্তনের পরিমাণ সমান। এরপর এইখানে সরণ কতটুকু ঘটেছে? 2 সেন্টিমিটার। পিস্টনটা এখান থেকে এখানে নেমে আসছে, মানে 2 সেন্টিমিটার সরণ ঘটছে। আচ্ছা, পানির উচ্চতা কত? পানির উচ্চতাও কিন্তু হচ্ছে 2 সেন্টিমিটার, কারণ পানি এখান থেকে এখানে নেমে আসছে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে মোটা দাগে 3টা কথা মনে রাখবো। প্রথম কথাটা হচ্ছে এই সিলিন্ডারে পানির যত আয়তনের পরিবর্তন ঘটেছে এই সিলিন্ডারেও পানির ঠিক তত আয়তনের পরিবর্তন ঘটেছে। দ্বিতীয়টা, পিস্টনের সরণ এখানে 2 সেন্টিমিটার, এখানে পিস্টনের সরণটা আমাদেরকে বের করতে হবে। তৃতীয় কথাটা হচ্ছে এখানে পিস্টনের সরণ যতটুকু ঘটেছে পানির উচ্চতাও ঠিক ততটুকুই। পিস্টনের সরণ যতটুকু ঘটেছে পানির উচ্চতাও ঠিক ততটুকুই। তো এখন আমরা এই কথাটাকে আগে প্রথমে লিখে নিব যে ধরেই বড় পিস্টনে হচ্ছে L2 সেন্টিমিটার উপরে উঠবে, ওই যে দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে L2 সেন্টিমিটার উপরে উঠবে। যেহেতু ছোট পিস্টনে যতটুকু তরল অপসারিত হয় ঠিক ততটুকু তরল বড় পিস্টনে প্রবেশ করে, তাই ছোট পিস্টনে অপসারিত তরলের আয়তন বড় পিস্টনে প্রবেশকৃত তরলের আয়তন সমান হবে, একটু আগে যেটা বলেছিলাম। তাহলে উভয় পিস্টনের আয়তনের ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে V1 সমান হচ্ছে V2, মানে বড়টার আয়তনের পরিবর্তন সমান ছোটটার আয়তনের পরিবর্তন। এখন আয়তন মানে কি? ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ক্ষেত্রফল হচ্ছে A1, একটু আগেই বলেছিলাম পিস্টনের সরণ আর পানির উচ্চতা সমান, তাহলে উচ্চতার পরিবর্তে আমরা L1 লিখতে পারি। এখানেও সেম A2 ইন্টু L2। তো এখান থেকে আমরা লেখা যায় L2 বাই L1 সমান হচ্ছে A1 বাই A2। এই যে L2 বাই L1, L1টা নিচে চলে গেছে, তাহলে L2 বাই L1, আর A1 ঠিক রয়ে গেছিল, A2টা নিচে চলে আসবে। এখন L2 সমান কি লেখা যাবে? L1টা এই পাশে গুণ হবে। A1 হচ্ছে প্রথমটার ক্ষেত্রফল যেটা হচ্ছে 5, A2 হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রফল যেটা হচ্ছে 25, আর তোমার L1 এর পরিমাণ হচ্ছে 0.02 সেন্টিমিটার, 0.02 মিটার, 0.02 মিটার, 2 সেন্টিমিটার বা 0.02 মিটার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত? 0.004 মিটার, অথবা আমরা লিখতে পারি হচ্ছে 0.04 সেন্টিমিটার। আমাদেরকে প্রশ্ন করেছিল 3 সেন্টিমিটার উপরে উঠবে কিনা। আমরা দেখলাম যে 0.04 সেন্টিমিটার উপরে উঠবে, মানে 3 সেন্টিমিটার উপরে উঠবে না। তো এইটাই হচ্ছে প্রশ্ন, এবং এই প্রশ্নে আরেকটা এক্সটেন্ডেড পার্ট হচ্ছে উভয় পিস্টনে কৃত কাজের পরিমাণ সমান হবে কিনা বা শক্তির পরিমাণ সমান হবে কিনা, সেটাও বের করার উপায় কি? W = FL বা FS। F তো আমরা জানি, দুইটা সিলিন্ডারে কত বল প্রয়োগ করা হয়েছে সেটা আমরা জানি। প্রথমটার ক্ষেত্রে সরণের পরিমাণও আমরা জানি, দ্বিতীয়টার ক্ষেত্রে সরণের পরিমাণও আমরা জানি। প্রথমটার বলকে প্রথমটার সরণ দ্বারা গুণ করলে প্রথমটার ক্ষেত্রে কৃত কাজ পেয়ে যাবা, দ্বিতীয়টার বলকে দ্বিতীয়টার সরণ দ্বারা গুণ করলে দ্বিতীয়টার ক্ষেত্রে কৃত কাজ পেয়ে যাবা। তো এইভাবে আমরা কাজের পরিমাণও বের করতে পারি। আমাদেরকে এখানে জাস্ট সরণ বের করতে বলেছে, আমরা সরণ বের করে দেখিয়েছি। তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো, কারণ আমরা এই প্রশ্নগুলো সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। এই পর্বে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।